ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাভ লেখিকা আসিফা খান পর্ব ৩৫। সেদিনের পর আরও ২ দিন কেটে গেছে। এই ২ দিনে ফারাদ আসেনি আসিলের সাথে দেখা করতে। দেখা তো দূরের কথা, ফোন পর্যন্ত করেনি সে আসিলকে। সেদিন ফারাদ আসিলকে বাড়ির সামনে ছেড়ে ওই গেল, আর এলো না। ২ দিন শব্দটা অনেক ক্ষুদ্র মনে হলেও আসিলের কাছে এই ২ দিন কেটেছে ২ বছরের ন্যায় দীর্ঘ। কাটবে নাই বা কেন? ফারহাদকে অবিশ্বাস করেছে, কিছু এক্সপ্লেন করার সুযোগ দেয়নি। আর তো সেই ক্যারেক্টারলেস মেয়ের সাথে ফারহাদের অ্যাফেয়ার আছে এরকম বাজে সন্দেহ সে করেছে। অপরাধবোধ যেন কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। এই ২ দিন কলেজ শেষে আসিল অপেক্ষা করছে তার ডেভিলের জন্য, কিন্তু সে আশাহত হয়েছে, আসেনি তার বর। এই ২ দিন কান্না করতে করতে আসিলের অবস্থা খারাপ হয়ে গেছে। ফারহাদ কি তার ওপর রাগ করেছে, অভিমান, বিরক্তি, নাকি কষ্ট পেয়েছে? এইসব চিন্তা করেই সে পাগল প্রায়। আসিল যে ফারহাদকে ফোন করেনি তা না, কিন্তু রাগের বশে ফারহাদ আসিলের কল রিসিভ করেনি এটা আসিলের ধারণা। ফারিয়াকেও ফোন করেছিল ফারহাদ কোথায় তা জানবে বলে, কিন্তু লজ্জার বশে জিজ্ঞাসা করতে পারেনি। আজ ৩ দিন হতে চলল, না আর অপেক্ষা করা আসিলের জন্য সম্ভব নয়। সে ভেবে নিয়েছে এবার ব্যাক করবে তার শ্বশুরবাড়িতে, ফিরে গিয়ে ফারহাদকে সরি বলবে, অবুঝ চিন্তাভাবনার জন্য ক্ষমা চাইবে। এই মানবিমানের পর্যায়ে সে শেষ করবে, কারণ এর শুরুটাই আসিল নিজেই করেছে। সন্ধ্যাবেলায় আয়ান বাড়ি ফেরার সাথে সাথেই আসিল তার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাবে, তাই নিজের ব্যাগ প্যাক করে রেখে দিয়েছে আসিল। দুপুরবেলা লাঞ্চ শেষে আসিল আর আয়শা নিজ নিজ রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যা ৬টা ২০। সেই দুপুর ৩টায় আসিল ঘুমিয়েছে, আর সবেমাত্র তার ঘুম ভাঙল। হালকা চোখ খুলে জানালার দিকে তাকাতেই দেখল সন্ধ্যা হয়ে গেছে। আসিল এবার নিজের চোখ পুরোপুরি খুলল। ইস, সে কতক্ষণ ঘুমিয়েছে! লম্বা নিঃশ্বাস টেনে দুহাত মেলে আড়মোড়া ভাঙতে ভাঙতে তার ডান পাশে তাকাতেই আসিলের চোখ লেগে থাকা ঘুমটুকু পুরোপুরি উবে গেল। ভ্রু কুঁচকে চোখ কষলিয়ে আবারও তাকালো। না, সে ভুল দেখছে না, এটা ফারহাদই। সোফায় ফারহাদ বসে আছে, দৃষ্টি তার আসিলের ওপর। গায়ের কোট খুলে রাখা পাশে টাইটা হালকা ঢিলে করা, ক্লান্ত শরীর আর শান্ত দর্শন। আসিলের মুখ হা হয়ে গেছে। এই মানুষটাকে সে ভীষণ রকম মিস করেছে। এই ২ দিন তার চোখ দুটো শুধু আর শুধুই এই ব্যক্তিটিকে খুঁজেছে। নয়ন দুটো যেন তৃষ্ণার্তক হয়ে গেছে, সাথে বেহায়া। আসিল আর এক লগ্ন অপেক্ষা করল না, বিছানা থেকে সোজা ঝাঁপিয়ে পড়ল ফারহাদের প্রশস্ত বুকে। উফ, এই জায়গাটা আসিল অত্যন্ত মিস করেছে। এই জায়গায় যেন পৃথিবীর সকল সুখ আছে। এখানে আসিলের ঠিকানা। ফারহাদকে জাপটে ধরে আসিল কান্নায় ভেঙে পড়ল। চোখের লোনা পানির বাঁধ ভেঙেছে আজ, যা ডুবিয়ে দিচ্ছে ফারহাদের কৃষ্ণবর্ণ শার্ট। ফারহাদ তো হতবাক, চমকে গেছে, থমকে গেছে সে। আসিলের এরকম কান্না তাকে ভাবাচ্ছে, পোড়াচ্ছে। আসিল তো কোনোদিন এইভাবে তাকে জড়িয়ে ধরে কান্না করেনি। তাহলে আজ কি হলো মেয়েটার? ফারহাদ আসিলকে ভালো করে নিজের কোলের উপর বসায়, আসিলের চুলের ভাঁজে আগুন চালাতে চালাতে বলল, কি হয়েছে অ্যাঞ্জেল? এভাবে কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? কেউ কিছু বলেছে? কি হয়েছে বলো না, না বললে আমি বুঝবো কি করে? আসিল এখনো ফারহাদের বুকে মুখ গুজে আছে। ফারহাদের প্রশ্ন শুনে আসিল একইভাবে থেকেই ধরা আর ফুপানো কণ্ঠে বলতে শুরু করে, আপনি আপনি আমার উপর রেগে আছেন তাই না? জানেন কতবার আপনাকে ফোন করেছি, কত মেসেজ করেছি, কিন্তু আপনি কোনোটারই উত্তর দেননি। কলেজ শেষেও আপনার অপেক্ষা করেছি, কিন্তু আপনি আসেননি। আপনি খুব পচা। না না, আমি পচা, আমি অবুঝ। আপনাকে অবিশ্বাস করেছি, না ভেবে চিন্তেই কত বাজে কথা বলে ফেলেছি, কষ্ট দিয়েছি, সন্দেহ করেছি। আমি আমি সরি, খুব সরি, প্লিজ আমায় ক্ষমা করে দিন। অভিমান করবেন না প্লিজ আমার উপর। আসিলের কথায় ফারহাদ কেমন রিয়াক্ট করবে তা সে ভুলে গেছে। সেদিন যে আসিলকে বাড়ি ছেড়ে সেই অফিসে প্রবেশ করেছিল, আজ এই সন্ধ্যায় অফিস থেকে বেরোলো। সেদিন অফিসে ঢুকেই ফারহাদের রাগ তুঙ্গে উঠে গিয়েছিল। একটাও প্রেজেন্টেশন তার ভালো লাগেনি। সেদিন এক একটা প্রেজেন্টেশনের ফাইল ছুঁড়ে মেরেছিল স্টাফদের মুখে। ডিসিশন নাই আমেরিকার ডিলারদের প্রেজেন্টেশনের ফাইল সে নিজেই তৈরি করবে। আর তারপর থেকে শুরু হয় ফারহাদের ব্যস্ততা। ২ দিন অফিসে থেকেই সে কাজ করেছে, ফোন সাইলেন্ট করে ফেলে রেখেছিল ডয়ারে। অবশেষে আর সব কাজ শেষ হলো, আর ডিলটাও ফাইনাল হলো। সমস্ত কিছু শেষ করে আগে ছুটে এসেছে তার অ্যাঞ্জেলের কাছে। আর এখানে তার অ্যাঞ্জেল কি না কি ভেবে বসে আছে। আর আসিল বলছে কি, কষ্ট, অভিমান, এইসব আবার ফারহাদের হয় নাকি? এইসব শব্দগুলো তো ফারহাদের ডিকশনারিতেও নেই। তার তো এরকম কোনো অনুভূতিও হয় না।
নাকি হয় ফারহাদ তা ধরা দেয় না। ফারহাদ বিদ্রূপ হাসে আসিলের মুখ ধরে উপরে তুলে চোখের পানি মুছে দিয়ে বলে, আমার কষ্ট অভিমান এসব হয় না, তুমি নিশ্চিন্তে থাকো আর কান্না থামাও, দেখো কি হাল করেছো কেঁদে কেঁদে। তাহলে তাহলে আমার ফোন কেন রিসিভ করেননি, কেন এই দুদিন আসেননি? ঠোঁট ফুলিয়ে আসিলের চুল কানের পিছনে গুজে দিতে দিতে বলল, অফিসে ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল, দুদিন অফিসে থেকেই কাজ করতে হয়েছে, তাই কারোর কল রিসিভ করতে পারিনি। বুঝেছো সিসকাদনি? আমি সিসকাদনি আর আপনি ডেভিল, কখন এসেছিলেন আপনি? ফারহাদের এবার মুখভঙ্গিমা পাল্টালো নিমিষেই, মতিগতি তার ঠিক নেই, দুদিনেই নেশাময় মেয়েটাকে কাছে পায়নি, আর তো আর এখন এই কঙ্কিত রমণী তার কোলে বসে আছে। এরকম মুহূর্তে নিজেকে ঠিক রাখা যে বড় দায়, অসম্ভব ব্যাপার। বেহায়াময় নিষিদ্ধ অনুভূতি মাথা চাগার দিয়ে ওঠে, শির দ্বারা বেয়ে উঠে চলেছে ঠান্ডা শিহরণ। ফারহাদ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল আসিলের দিকে, নরম গালে আর অধরে নিজের বৃদ্ধা আঙুল স্লাইড করতে করতে বলল, যখন তুমি আরাম করে ঠোঁট উল্টে ঘুমের রাজ্যে হারিয়েছিলে তখন এসেছি। কানের কাছে ফিসফিস করে আবার বলল, অ্যান্ড ইউ নো হোয়াট, আই লাইক ইয়োর বিউটি বন। আসিল কেমন রিয়াকশন দেবে বুঝতে পারছে না, লজ্জায় আড়ষ্ট হয়ে গেছে সে। সি কেমন ঠোঁট কাটা লোক, মুখে কিছুই আটকায় না। আসিল ওড়না টেনে নিজের গলা ঢাকলো, ফারহাদের কোল থেকে উঠে যেতে নিলে ফারহাদ বাধা দেয়, কোমর ধরে টেনে নিজের সাথে আরো বেশি ঘনিষ্ঠ করে, টান দিয়ে গলা থেকে ওড়না সরিয়ে দেয়। আসিল কেঁপে ওঠে, কেমন অবশ হয়ে যাচ্ছে শরীর, শুকনো ঢোক গিলে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে কিছু বলতে গেলেই ফারহাদ তার ঠোঁটে আঙুল, তর্জনী আঙুল দ্বারা চেপে ধরে। আসিলের থুতনি ধরে মুখটা একটু উঁচু করে ধরে নিজের ঠোঁট দ্বারা আসিলের ঠোঁট স্পর্শ করবে করবে, ঠিক সেই সময়ে আসিল নাক মুখ সিটকে মুখটা পিছন দিকে সরিয়ে এনে বলে, ছি, আপনার মুখ থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে। না না, আমায় কিস করবেন না বলে দিলাম, যান আগে ব্রাশ করে আসুন, যান। ফারহাদের এবার রাগ উঠল সাথে বিরক্তি, একটা রোমান্টিক মুহূর্তে কিভাবে 12টা বাজাতে হয় তা এই মেয়েটা বেশ জানে। ফারহাদ এবার আসিলকে ঠেলে সোফায় শুইয়ে দিল। হঠাৎ এরকম হয় আসিল কিছুটা ভড়কে গেল। আসিলের দুই হাত সোফায় চেপে ধরে ঝুঁকে গিয়ে দাঁতে দাঁত পিষে বলল, সিগারেটের গন্ধ সহ্য করা শেখো। বলে আসিলের ঠোঁট আঁকড়ে ধরল, রাগের বশে কামড় দিতে শুরু করে ফারহাদ। আসিল না পারছে সাড়া দিতে আর না পারছে সরিয়ে দিতে, জোরে নিঃশ্বাস নিচ্ছে আসিল। প্রায় 10 মিনিট পরে আসিল ছাড়া পেল ঠোঁটের বাঁধানোতে, হাত দিয়ে নিজের ঠোঁট মুছে আসিলের দিকে তাকাতেই দেখল আসিলের ঠোঁট পুরো লাল হয়ে গেছে, মনে হচ্ছে রক্ত জমেছে। আসিলকে উঠিয়ে তার ঠোঁট মুছে দিয়ে ভ্রু নাচিয়ে বলল, ব্যথা পেয়েছো? ড্রাকুলার খবিশ ডেভিল মার্কা লোক, এটা কি ছিল? আল্লাহ, ব্যথা করছে। ফারহাদ এবার উঠে দাঁড়িয়ে টাই খুলতে খুলতে বলে, এটুকুতে এই অবস্থা, তোমার উপর তো এখনো অনেক কিছু হওয়া বাকি আছে, তখন কি করবে? বিছানা ছেড়ে পালাবে না তো? যাই হোক, বি প্রিপেয়ার্ড ফর মোর। মানে? ভ্রুকুচকে অবুঝদের মতো প্রশ্ন ছুড়ে দিল আসিল। ফারহাদ আসিলের ওড়না তুলে মাথায় দিয়ে দিল, চোখে চোখ রেখে বলল, নিজের সহ্য ক্ষমতা বাড়াও। আসিল ভ্রুকুচকে ফারাদের সমস্ত কথা বোঝার এবং হজম করার চেষ্টা করলেও লোকটা কি কোনো কথা সোজাভাবে বলতে পারে না, এমন মেপে মেপে কথা বলে কেন? সে জানে না তার এরকম গোলকধাঁধা মিশ্রিত কথা তার ছোট্ট বউ বোঝে না। আসিল কিছুক্ষণ ফারাদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো, বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি আপনার জন্য কফি আনছি। কফি না চা খাবো। কেন? ইচ্ছা। কেন তুমি চা বানাতে পারো না? পারি, কিন্তু আপনি তো চা খান না। আজ খাবো, যাও। আসিল আর কথা পেঁচালো না, চুপচাপ নিচে কিচেনে চলে এলো। আয়েশা কিচেনেই ছিল, হয়তো সন্ধ্যার জন্য কিছু তৈরি করছে। আসিল চায়ের পাতিল গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে বলল, কি বানাচ্ছি শাশু? চিকেন চিজ স্যান্ডউইচ। বাহ, বেশ। আচ্ছা, ভাই কখন আসবে কিছু বলেছে তোকে? আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আয়নের কথা বলতে আয়েশা কেমন ব্লাশ করে উঠল, তা দেখে আসিল আয়েশার গাল দুটো টিপে দিয়ে বলল, বাবা গো, ব্লাশ ছাড়াই কেমন ব্লাশ করছে দেখো। ধুর, যা তো তুই, দেখ ফারাদ ভাইয়ের কি লাগে না লাগে। আসিল চায়ের কাপে চা ঢেলে ফ্রিজের উপর রেখে বলল, তাই দেখি, ডেভিলটার কি দরকার। আসিল রুমে ঢুকে দেখলো ফারাদ বিছানায় বসে ফোন স্ক্রল করছে, মুখে আর চুলে সামনেটাই সামান্য জলকণা লেগে আছে। আসিল চায়ের কাপ ফারাদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার চা। ফারাদ চায়ে চুমুক দিয়ে বলল, বাই দ্য ওয়ে, ওখানে লাগেজ গুছানো কার? আসিল দেখলো সোফার পাশে তার লাগেজ রাখা, সে ফারহাদের কাছে চলে যাবে তার জন্য গুছিয়ে রেখেছিল। এবার সে ফারহাদকে কি বলবে?
ঠোঁট কামড়ে হাত কসলাচ্ছে। ফারাদ আবার বলল, কি হলো বলো। আসলে মানে আমি আমতা আমতা করে, কি মানে আমাকে ছেড়ে যাওয়ার প্ল্যান করছিলে নাকি? না, আপনার কাছে যাওয়ার। এক নিঃশ্বাসে মানে মানে আমি ভেবেছিলাম আপনি আমার উপর অভিমান করে আছেন, তাই আমি নিজেই বাড়ি ফিরে যাব বলে সিদ্ধান্ত নিই। ফারাদ আসিলের কথা শুনে উঠে দাঁড়ালো, কোমর টেনে ধরে নিজের সাথে চেপে ধরল। মায়াবী শুভ্র রাঙা চেহারায় নিজের খয়েরি রঙের চোখ ঘুরিয়ে ক্ষীণ হেসে ভুবন ভোলানো কণ্ঠে বলল, কি ব্যাপার, আজকাল আমার বউটা একটু বেশি ভাবছে আমায় নিয়ে। চিন্তাও করছে যে মেয়ে এতদিন আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা চালাতো, সে আমার কাছে আসার সিদ্ধান্ত নিয়েছে। বা বেশ, তাই একটু বেশি ভালো টালো বেসে ফেললে না তো আমার আবার। আসিল মাথা তুলে তাকালো ফারাদের দিকে। তা দেখে ফারাদ ভ্রু নাচালো। আসিলের চোখে রয়েছে হাজারো আশার আলো। মানুষটিকে তো কবে নিজের হৃদয়ে স্থান দিয়েছে। আসিল আবেগী কণ্ঠে আশামাখা চিত্তে বলল, কেন, আপনি আমায় ভালোবাসেন না? ফারাদ আসিলের প্রশ্নে থমকে গেল, ভরকালো বটে, বাকশক্তি হারিয়ে গেছে। কি উত্তর দেবে সে এই প্রশ্নের। ফারাদ আসিলের কোমর ছেড়ে দিয়ে একটু পিছিয়ে দাঁড়ালো। এদিক সেদিক তাকিয়ে রইল কিছুক্ষণ। আসিলের প্রতি তার অনুভূতি আছে, কিন্তু সেই অনুভূতির নাম সে জানে না। কথা ঘোরানোর চেষ্টা করে বলল, ভালো হয়েছে প্যাকিং করে রেখেছো। আচ্ছা শোনো, আধা ঘন্টার মধ্যে আমরা বেরোবো, তাই রেডি হয়ে নাও। কেন, আমরা কোথা? কলিং বেলের শব্দে আসিল আর কথা শেষ করতে পারল না। ফারাদ বলল, আমি নিচে যাচ্ছি আয়নের সাথে কথা বলতে, তুমি ততক্ষণ রেডি হয়ে নাও। ফারাদ নিচে চলে গেল। আসিলের আর কি করার, গরম নিঃশ্বাস ফেলে ওয়ার্ড্রোব খুলে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে পড়ল। প্রায় 20 মিনিট পর ফারাদ রুমে প্রবেশ করলো। দেখলো আসিল আয়নার সামনে দাঁড়িয়ে হিজাব ঠিক করছে। পরনে তার লং ফুল হাতা পট ফ্রক, সাথে অ্যাঙ্কেল লেন্থ প্যান্ট আর স্নেকার জুতা। ফারাদ কিছুক্ষণ আসিলের দিকে তাকিয়ে তার লাগেজ নিয়ে আবার নিচে চলে যায়। আসিলের হিজাব বাঁধা হয়ে গেলে সেও নিচে নেমে এলো। আয়ন সোফায় বসে আছে, আয়েশা ফোনে কথা বলছে আর ফারাদ গাড়িতে লাগেজ তুলছে। আসিল আয়নের গা ঘেঁষে বসলো, মাথা ভাইয়ের কাঁধে রেখে বলল, আমি আজ চলে যাচ্ছি। চলে যাচ্ছি কি, বল আসছি। ফারাদ বলেছে আমায়। নিজের খেয়াল রাখবে। বলেই আয়নের গালে চুমু দিল আসিল। আয়নও মৃদু হেসে বোনের কপালে ঠোঁট ছোঁয়ায়। ফারাদ এসে বলে, চলো আসিল। আসিল ভাইকে জড়িয়ে ধরে তারপর উঠে আয়েশাকে হাঁক করে বলল, আসছি আসু, নিজের আর সাথে আমার ভাইকে যত্নে রাখবি। লাজুক হেসে আয়ন উঠে ফারাদের সাথে হ্যান্ডশেক করে বলল, সাবধানে যেও আর বোনের খেয়াল রেখো। তারপর আসিল আর ফারাদ সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। ফারহাদরা চলে যেতেই আয়েশা গুটি গুটি পায়ে আয়নের সামনে দাঁড়ায়। আয়নের বিবর্ণ মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, মন খারাপ? আয়ন ফিসলে হেসে বলল, না, কিছু বলবে? হ্যাঁ মানে, মা বলেছিল যে। আমতা আমতা করে বলল, থাক বুঝেছি, তুমিও চলে যাবে। হ্যাঁ যেতে হবে, আজ মামারা আসবে, এসে আমাকে না দেখতে পেলে মন্তব্য করবে। ওকে, ব্যাগ গুছিয়ে নাও, আমি ছেড়ে আসছি তোমায়। আয়শা চলে যেতে নিলে আবার থেমে পিছনে ঘুরে তাকায়। শান্ত কণ্ঠে বলে, রাগ করেছেন? আয়ন মুচকি এসে আয়শার হাত ধরে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, না, আমার একা থাকার অভ্যাস আছে, আর এমনিতেও তুমি কাছাকাছি থাকলে নিজেকে ঠিক রাখতে পারি না, আর বিয়ের আগে কোনো ভুল করতে চাই না, বুঝেছো? আয়শার নাক টেনে দিয়ে আয়শা লজ্জা পেয়ে ছুটে উপরে চলে যায়। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। সত্যি, যাদের মা বাবা নেই তাদের জীবনযাত্রা বড়ই অদ্ভুত, একাকিত্বের। পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আয়ান তার মা বাবার ছবি বুকে নিয়ে কতই না কান্না করেছে। ছোট্ট বোনকে কতই না বুঝিয়ে তার চোখের পানি মুছে তাকে বুকে জড়িয়ে কত রাত যে নির্ঘুম পার করেছে। মা বাবার পর দাদু দাদি তাদের পাশে ছিল, কিন্তু একটা সময় তারাও ফাঁকি দিয়ে পাড়ি জমায় ভিনদেশে। হাওয়ার বুক চিরে এগিয়ে যাচ্ছে গাড়ি। আসিল চুপচাপ বসে আছে সিটে হেলান দিয়ে। সে অত্যন্ত বিরক্ত ফারাদের উপর। কতবার সে ফারাদকে জিজ্ঞাসা করলো যে তারা কোথায় যাচ্ছে, কারণ ফারাদ বাড়ি যাওয়ার রাস্তা না ধরে অন্য কোনো এক রোডে গাড়ি নিয়ে এগোচ্ছে। একটা সময় গাড়ি ব্রেক করলো। গাড়ি থেকে ফারাদ নেমে পিছনের ডিকি থেকে আসিলের লাগেজ নামায়। ততক্ষণে আসিলও নেমে গেছে গাড়ি থেকে। এরই মধ্যে আরও একটা গাড়ি এসে হাজির হয়। তা থেকে কিছু গার্ড আর রেজওয়ান নেমে আসে। রেজওয়ান এগিয়ে ফারাদের হাতে একটা কাগজ দিয়ে বলল, এই নাও ভাই টিকিট। ফারাদ টিকিট হাতে নিয়ে গাড়ির চাবি রেজওয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, গাড়ি নিয়ে বেরিয়ে পড়। রেজওয়ান আসিলের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আর গার্ডগুলো সবাই যে গাড়িতে এসেছিল সেই গাড়ি নিয়েই চলে গেল।
এদিকে আসিল হাবলাকান্তের মতো দাঁড়িয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। ফারাদ এসে আসিলের হাত ধরে এগিয়ে গেল। আসিল এবার বিরক্তি নিয়ে প্রশ্ন করে, ফারহাদ, আমরা কোথায় যাচ্ছি? দেখছো না আমরা এয়ারপোর্টে আসছি? আসিল চমকে আশেপাশে তাকাতে দেখলো সত্যি তারা বিমানবন্দরে, কিন্তু এই মুহূর্তে তারা এখানে কি করছে? হাজারো প্রশ্নের ভেলা বয়ে চলেছে আসিলের মাথায়। আমরা এখানে কেন? নাচতে এসেছি। কি? কি যা তা বলছেন আপনি? তা কি বলবো, এয়ারপোর্টে মানুষ কি করতে আসে? আসিল এবার থমথমে খেয়ে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নড়ে চড়ে বলল, তা আমরা কোথায় যাচ্ছি? ফারহাদে উত্তর দিল না। টিকিট, ভিসা, পাসপোর্ট চেকিং করে বিমানের উদ্দেশ্যে হাঁটা ধরল। তাদের প্লেনে উড়াল দিতে মাত্র 2 মিনিট বাকি। ফারহাদ আর আসিলের জন্য অপেক্ষারত একটি গাড়িতে উঠে তারা প্লেনের সামনে গিয়ে থামলো। আর দেরি না করে বিমানে উঠতেই এয়ার হোস্টেস ফারহাদ আর আসিলকে তাদের বুকিং করা ফার্স্ট ক্লাস সিটে নিয়ে গেল। ফারহাদ সিটে বসে তার কোট খুলে রাখলো, সুঠাম দেহ এলিয়ে দিল সিটে। এদিকে আসিল এই প্রথমবার প্লেনে উঠেছে, ভয়ে তার অবস্থা আশঙ্কাজনক। প্লেন এবার উড়াল দেবে, তার অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। আসিল এদিকে যতগুলি দোয়া দরুদ জানতো সবগুলো চোখ বন্ধ রেখে আর বিড়বিড় করে পড়া শুরু করে দিয়েছে। থরথর করে কাঁপছে সে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আসিলের কাণ্ড দেখে ফারাদ সোজা হয়ে বসলো। আসিলের হাত ধরতেই আসিল চমকে উঠে বলল, আমরা পৌঁছে গেছি। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে উঠেছি, এখনো 5 মিনিটও হয়নি, পৌঁছাবো কেমন করে? আসিল এবার জাপটে ধরে ফারহাদকে, ভয়ে তার প্রাণ পাখি উড়ে যাবে প্লেনের আগেই। উন্মাদের মতো ধরা আর কম্পনরত কণ্ঠে এড়াতে থাকে, আমার ভয় করছে ফারহাদ। আমি আমি বাড়ি যাব। প্লিজ আমায় নিয়ে চলুন, আমি কোথাও যাব না। আমি শুধু বাড়ি ফিরতেই চাই ফারহাদ। ফারহাদ এবার আসিলের মুখশ্রী আগলে ধরে আশ্বাস দিয়ে বলল, শুশ, চুপ, কিচ্ছু হবে না, ডোন্ট বি হাইপার, জাস্ট রিল্যাক্স, টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড এভরিথিং ইজ নর্মাল, ওকে? ফারাদের কথায় আসিল কিছুটা শান্ত হওয়ার চেষ্টা করে টানা এক নিঃশ্বাস নিল। প্রায় 3 মিনিট পর প্লেন উড়াল দিল দূর আকাশে। আসিল এবার শান্ত হয়ে বসে আছে। ভয় তার এখনো পুরোপুরি কাটেনি। কিছুক্ষণ পর একজন সুন্দরী এয়ার হোস্টেস তাদেরকে জুস সার্ভ করে গেল। আসিল জুসের গ্লাস শেষ করে রাগমাখা কণ্ঠে জিজ্ঞাসা করে, ফারহাদ, এবার বলবেন আমরা কোথায় যাচ্ছি? সুইজারল্যান্ড। একদম ভাবলেশীনভাবে কথাটি বলল ফারহাদ, কিন্তু এদিকে আসিল অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। ভ্রু কুঁচকে ফারহাদের কথা হজম করার চেষ্টা চালাচ্ছে। অদ্ভুত এক লোকের পাল্লায় সে পড়েছে। হাজার বোঝার চেষ্টা করলেও সে বিফল হয়। আসিল চোখ বন্ধ রেখে আবার খুলল, দাঁতে দাঁত চেপে বলল, আর আমরা সুইজারল্যান্ড কিসের জন্য যাচ্ছি বলবেন প্লিজ? ফর আওয়ার হানিমুন। আসিল যেন এবার হার্ট অ্যাটাক, গাল হা আর চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে ফারাদের দিকে। তারা হানিমুনে যাচ্ছে আর আসিলই জানে না। আসিলের মনে হচ্ছে ফারাদের সবকটা চুল টেনে ছিঁড়ে ফেলতে। লোকটা এমন কেন? ফারাদ এবার জানালার বাইরে দেখছে, আবার আর চোখে আসিলের দিকে তাকাচ্ছে। মোট কথা মেয়েটার মতিগতি বোঝার চেষ্টা করছে। আসিলের ওরকম তাকানো দেখে ফারাদ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, ওইভাবে কি দেখছো, চোখ দিয়ে গিলে খাবে নাকি? ফারাদের এই কথা যেন আগুনে ঘি ঢালার কাজ করলো। গিলে খাবো না, প্লেন দিয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দেব। আমাকে বলেননি কেন যে আমরা সুইজারল্যান্ড যাচ্ছি? কিছুটা থেমে আবার, হানিমুনের জন্য। এই তো এখন বললাম। আপনার সাথে কথা না বলাই শ্রেয়। ফারাদ বাঁকা হাসল। আসলের দিকে এগিয়ে তার গাল ধরে অধরের উপর বৃদ্ধা আঙুল স্লাইড করতে ঘন আওয়াজে বলল, তোমার তো হানিমুনে যাওয়ার ইচ্ছা ছিল, তাই যাচ্ছি। আর এই মুহূর্তে রাগ করলে চলবে না। প্রিপেয়ার্ড ফর এভরিথিং। আসিল শুকনো ঢোক গেলে চোখ তুলে তাকালো। প্রিপেয়ার্ড ফর এভরিথিং এর মানে কি? ফারহাদ তাকে কি বোঝাতে চাইছে? ফারাদের খয়েরি রাঙা চোখে রয়েছে এমন কিছু যা আসিলকে কাঁপিয়ে তুলছে। লজ্জা, অস্বস্তি, ভয় সব একসাথে কাজ করছে ফারাদের কথার পরিপ্রেক্ষিতে। কিছু বলতে নিলেও পারে না, নতজানু হয়ে গেছে। ফারাদের দিকে তাকাতেও পারছে না সে। সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে মূল্যবান সম্পদ নারীদের লজ্জা। এই লজ্জায় আড়ষ্ট মুখমণ্ডল যে সামনে বসে থাকা পুরুষকে ঘায়েল করতে সক্ষম। বিমান চলছে তার গন্তব্যের দিকে। প্রকৃতি কল্পনা করেছে এই সুপুরুষ আর এই মায়াবী শুভ্র রাঙা রমণীকে জড়িয়ে ফেলতে হবে এক অটুট বন্ধনে।